সালাম আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে 49তম বিসিএস এর যারা চাকরি প্রত্যাশী আছেন বা যারা এক্সাম দিবেন তাদের জন্য আমাদের আজকের এই ফ্রি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা আমাকে একটু আলোচনার শুরুতেই দয়া করে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের কথা ক্লিয়ার শুনছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা প্লিজ। দেন আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করতে হবে। ওকে, যারা আমাদের সাথে যুক্ত আছেন কাইন্ডলি একটু কমেন্ট করে আমাকে জানান আপনারা আমাদের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। দেন আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই জায়গা থেকে আমরা কথা বলবো যে জায়গা থেকে বা যে অংশটা থেকে বিসিএস এ নিয়মিত প্রশ্ন আসে। অলমোস্ট প্রত্যেকটা বিসিএস এ যে জায়গা থেকে প্রশ্ন থাকে এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। তো এই মুহূর্তে যারা যারা যুক্ত আছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। সো যারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি, আমরা আর খুব বেশি কথা বলবো না, আজারা ইন্ট্রোডাকশন শেষ। আচ্ছা, সো আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অনেকে প্রশ্ন করে যে স্যার বা ভাইয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি। দেখেন, আমরা অ্যাজ ইউজুয়ালি যখন কোনো সেন্টেন্স লিখি তো প্রথমে আমরা কি লিখি, আমরা একটা সাবজেক্ট লিখি। আফটার দ্যাট কামস ভার্ব, এরপরে বাকি অংশ। এই বাকি অংশটা থাকা না থাকা এটা মানে ততটা ইম্পর্টেন্ট বিষয় না। থাকতেও পারে নাও থাকতে পারে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে আমাকে খেয়াল করতে হবে সেটা হলো, আমরা নর্মালি জেনে আসছি যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় এক্ষেত্রে ভার্বটাও সিঙ্গুলার হয়। ওকে, আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বটাও প্লুরাল হয়। এই যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব, এই যে সাবজেক্টের সাথে সাবজেক্ট এবং ভার্ব, মানে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রি করানোর যে বিষয়টা, এটার নামই হলো সাবজেক্ট ভার্ব। ওকে, তো আমাদের আজকের ক্লাসটাতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা রুল নিয়ে কথা বলবো যে জায়গাগুলো থেকে বিসিএস এ নিয়মিত প্রশ্ন আসে, আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া আমরা তো সিঙ্গুলার আর প্লুরাল চিনি না। হ্যাঁ, এটা আসলে চেনে না এরকম পাবলিক খুঁজে পাওয়াটা খুব টাফ। তারপরে আমি ধরে নিচ্ছি যারা চেনে না তাদের জন্য একটু ছোট্ট করে আমরা বলে নিই। হ্যাঁ, যারা সিঙ্গুলার প্লুরাল চেনেন না তাদের জন্য আমরা জাস্ট ছোট্ট করে একটু বলে নিই, বেটার হবে আপনার। আচ্ছা, আমি মাঝে মাঝে একটু ফাঁকিবাজি একটা টেকনিক বলে দিই আর কি। যে ধরেন এভাবে বলতে পারেন যে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব চেনার উপায়। আচ্ছা, আমি সিঙ্গুলার অক্সিলারি ভার্বটা কেমনে চিনবো, কিভাবে চিনবো? ঠিক আছে ডিয়ার, উইদাউট এনি ফেয়ার জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলেই পারবেন ইনশাল্লাহ। আজকে দুর্দান্ত কিছু বিষয় শিখবেন। এবং এখানে আহ, কিন্তু এইখানে দেখেন, আমরা যে রুলগুলো দেখবো এই রুলের মধ্যে একটা ঘটনা ঘটবে আর কি। মানে আমাদেরকে যে বিষয়টা জানানো হয়েছে এর বাইরেও কিন্তু ওই রুলে আরো ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তো এটা নিয়ে কথা হবে এখন, জাস্ট আমাদের সাথে থাকেন। তো দেখেন, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব চেনার উপায় আপনি কিভাবে বুঝবেন যে অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আমি একটু ফাঁকিবাজি টেকনিক বলে, যদি এটা বাচ্চাদের টেকনিক, বাচ্চাদের কাজে লাগে আর কি। ধরেন আমরা জোড়ায় জোড়ায় কিছু অক্সিলারি ভার্ব লিখতেছি। আমি একটা জোড়া লিখলাম ইজ এবং আর এর জোড়া। হ্যাঁ, আমি আরেকটা জোড়া লিখতেছি ওয়াজ এবং ওয়ার এর জোড়া। আমি আরেকটা জোড়া লিখতেছি ডু এবং ডাজ এর জোড়া। আমি আরেকটা জোড়া লিখতেছি হ্যাভ এবং হ্যাজ এর জোড়া। এই যে জোড়াগুলোর মধ্যে আপনি জানেন সিঙ্গুলারের ফার্স্ট লেটার হচ্ছে এস। যদি দেখেন যে কোনো অক্সিলারি ভার্বের লাস্ট লেটারটা এস, যেমন ইজের মধ্যে এস আছে, ডাজের ক্ষেত্রে এস আছে, ওয়াজের ক্ষেত্রে এস আছে, হ্যাজের ক্ষেত্রে এস আছে, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যদি কোনো অক্সিলারি ভার্বের লাস্ট লেটারটা এস হয় তাহলে সেটা সিঙ্গুলার। এই যে দেখেন, আর যাদের শেষে এস নাই যেমন আর, ওয়ার, টু, হ্যাভ, এরা কি, এরা প্লুরাল। এই নিয়মটা এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই নিয়ম কি সব ক্ষেত্রে প্রযোজ্য? না, এই নিয়ম সব ক্ষেত্রে প্রযোজ্য না। জাস্ট দুটো সাবজেক্টকে আপনাকে বাদ দিতে হবে এই নিয়ম দিয়ে ফলো করতে গেলে। এক, আই, আর দুই, ইউ। মাথায় রাখবেন, আই ও ইউ ছাড়া সব ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা যে তথ্যটা মাথায় রাখবো, আই ও ইউ ছাড়া সব ক্ষেত্রে প্রযোজ্য। কি প্রযোজ্য? যদি অক্সিলারি ভার্বের শেষে এস থাকে তাহলে সিঙ্গুলার,
না থাকলে প্লুরাল। ওকে। আবার দেখেন আই যখন, আই কিন্তু সিঙ্গুলারই বোঝায়, বাট আপনি কি কখনো আয়ের পরে ইজ লেখেন? লেখেন না। আপনি কি লেখেন? এম। ইউ দিয়ে যদি একজনকেই বোঝায়, আপনি কি ইউ এর পরে কখনো ইজ লেখেন? লেখেন না। আপনি কি লেখেন? আর। তার মানে আই আর ইউ রে যদি বাদ দেন, যে কোনো অক্সিলারি ভার্ব যদি তার শেষে এস থাকে, আই আর ইউ সাবজেক্ট ছাড়া, সব ক্ষেত্রে অক্সিলারি ভার্বের শেষে এস থাকলে সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। এর পাশাপাশি আপনি আরেকটা তথ্য একটু মাথায় রাখেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য, শোনেন, কাজে লাগবে। সেটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে বাড়ি থাকে, যেমন সামবাডি, এনিবাডি, নোবাডি, এভরিবাডি, আমি মজা করে মাঝে মাঝে বলি যে ধরে নেন এখানে বডি দেয়া আছে, তবে দুইটা বডি বাদ দেবে, একটা স্টিল বডি আর একটা ডেড বডি। এছাড়া যত বডি আছে, সামবাডি, এনিবাডি, নোবাডি, এভরিবাডি, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এই যাই থাকুক, এগুলোকে আপনি ধরে নেবেন যে এরাই হইতেছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরাই হইতেছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখেন সামবাডি, সামওয়ান, সামথিং, এনিবাডি, এনিওয়ান, এনিথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, সব হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এর বাহিরে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, যেগুলো এগুলোকেও, অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন গুলোকেও আপনার সিঙ্গুলার ধরা হয়। তবে আমি ফাঁকিবাজে একটা টেকনিক চেনাই দিই আপনাকে, সেটা হলো আপনি মাথায় রাখতে পারেন যা ধরা অথবা ছোঁয়া অথবা দেখা অথবা গোনা যায় না, মানে গণনা করা যায় না, হ্যাঁ, গোনা যায় না, সেগুলো হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, ঠিক আছে। অনেকে বলতেছেন যে স্যার কালারটা একটু চেঞ্জ করে নিতে বলতেছেন, তাই না? আচ্ছা, ঠিক আছে, দেখি একটু কালারটা চেঞ্জ করে নিই, আপনার যদি বুঝতে সুবিধা হয়। ওকে ম্যাম, ধন্যবাদ। আশা করি এখন আর বুঝতে সমস্যা হবে না, ইনশাআল্লাহ, হ্যাঁ। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে, যে কোনো বাড়ি, সামবাডি, এনিবডি, নোবডি, এভরিবডি, যে কোনো ওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, যাই থাকুক, আমরা এটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ধরে নেব। এবার আসেন, হ্যাঁ, এবার আসেন আমরা আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, দেখেন এখানে একটা রুল দেওয়া আছে, এই রুলটা আপনি আমি আমরা সবাই জানি, হ্যাঁ, এটা আমাদের সবার জানা আছে যে সাধারণত সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়। যেমন রূপা একটা নির্দিষ্ট মেয়ের নাম, একটা মেয়ের নাম, এটা সাবজেক্টটা সিঙ্গুলার, তাই ইজ সিঙ্গুলার বসছে। আবার দে দিয়ে একাধিক মানুষকে বোঝানো হচ্ছে, এটা প্লুরাল, তাই ভার্ব ওয়্যার প্লুরাল বসছে। তার মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হচ্ছে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হচ্ছে। এইবার আসেন, হ্যাঁ, এইবার আসেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল দেখবো, হ্যাঁ, মারাত্মক গুরুত্বপূর্ণ একটা রুল দেখবো। এই রুলটাকে আপনি বলতে পারেন সেই লেভেলের ইম্পর্টেন্ট একটা রুল আর কি। এই রুল থেকে প্রশ্ন আসতে অনেক সময় স্টুডেন্টরা মানে জায়গায় একটু ব্রেক খেয়ে যায় আর কি। তো আমরা ব্রেক ট্রেক খাবো না, আমরা খুব ইজিলি সমাধান করবো। রুল নাম্বার 2 খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। সেটা হচ্ছে আপনি যদি কখনো সাবজেক্টের স্থানে সিঙ্গুলার এবং প্লুরালকে দুই বা তার অধিক প্রেপোজিশন দিয়ে যুক্ত হইতে দেখেন, বা এক বা একাধিক প্রেপোজিশন দিয়ে যুক্ত হইতে দেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন প্রথম প্রেপোজিশনের আগে কি দেয়া আছে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে প্রথম প্রেপোজিশনের আগে কি আছে। যেমন দেখেন আমরা এখানে একটা ফ্রেজ দেখতে পাচ্ছি, দ্য হাউসেস, বাড়িগুলো, এইটা হইতেছে প্লুরাল। মাই ব্রাদার, আমার ভাই, একজন ভাই কিন্তু, হ্যাঁ, তাহলে এটা হলো গিয়ে সিঙ্গুলার। ঢাকা, ঢাকা কিন্তু একটা শহরের নাম, তাহলে এইটাও হইতেছে দেখেন সিঙ্গুলার। তাহলে আমি পেলাম প্লুরাল প্লাস সিঙ্গুলার প্লাস সিঙ্গুলার, আর যুক্ত করছে কি এদেরকে? প্রেপোজিশন ওয়ান, প্রেপোজিশন টু। এরকম সিচুয়েশনে পড়লে সবসময় দেখবেন প্রথম প্রেপোজিশন কোথায় আছে। এই যে প্রথম প্রেপোজিশন হচ্ছে অফ, দ্বিতীয় প্রেপোজিশন কোনটা? ইন, আমি সংক্ষেপে পি আর পি লিখলাম। আমরা সব সময় প্রথম প্রেপোজিশনের আগে যা থাকবে সেই অনুযায়ী ভার করবো, ওই যে হয়ে গেছে। আর এতটুকু বাংলা হচ্ছে ঢাকায় আমার ভাইয়ের বাড়িগুলো নাইস। এখানে কিন্তু ঢাকা নাইস না, আমার ভাইও নাইস না, নাইস কোনটা? নাইস হচ্ছে বাড়িগুলো। ওকে। এবার আবার দেখেন আমরা যদি বলি দ্য হাউস, এই দেখেন হাউস হলো সিঙ্গুলার, মাই ব্রাদার্স এইটা হইতেছে প্লুরাল, ঢাকা এটা হচ্ছে সিঙ্গুলার। এই যে দেখেন দুটো প্রেপোজিশন দিয়ে সিঙ্গুলার প্লুরাল যুক্ত হয়েছে, প্রথম প্রেপোজিশনের আগে সিঙ্গুলার থাকায় আমরা ভার্ব নিয়েছি ইজ। আই হোপ এতটুকু আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ, হ্যাঁ। তো এখন আমাদের সাথে যারা যুক্ত আছেন, সংযুক্ত আছেন, কাইন্ডলি এই যে কিছু প্রশ্ন দেখা যাচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করুন। আই হোপ আপনারা পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, আই হোপ আপনারা পারবেন। তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন উত্তর করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি দ্য পিপল অফ দ্য ভিলেজেস অফ বাংলাদেশ। তো আমরা জানি অফ এটা একটা প্রেপোজিশন,
অফ, এইটাও একটা প্রেপোজিশন। আপনাদের তো বাংলা মনে আছে তাই না? অফ এর বাংলা হইতেছে র অথবা এর। এই অফ এর বাংলা হইতেছে বাবা র অথবা এর। আর আপনি যদি বলেন মানুষের, গ্রামের, বাংলাদেশ, শুনতে ভালো লাগবে না। প্রেপোজিশন থাকলে বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হয়। বিষয়টা হচ্ছে যখনই দেখবেন যে দুইটা নাউনের মাঝখানে প্রেপোজিশন চলে আসছে, সেক্ষেত্রে বাংলা অনুবাদটা উল্টো দিক থেকে লিখতে হয়। হ্যাঁ, তখন অনুবাদটা কোন দিক থেকে লিখতে হয়? ডান থেকে বামে হয়। ডান থেকে বামে হয়। তাহলে কি আসতেছে? বাংলাদেশের গ্রামের মানুষেরা হসপিটেবল, মানুষেরা অতিথিপরায়ণ, গ্রামগুলো অতিথিপরায়ণ না, বাংলাদেশ অতিথিপরায়ণ না। তাহলে মানুষ যেহেতু প্লুরাল, আমরা নিয়ে ফেলছি আর। ঠিক আছে। এই তো মাশাআল্লাহ, নুর আলম ভাই, হাসিব আমলা ভাই, মফিদুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। এই তো মাশাআল্লাহ, অনেকে সুন্দর করে উত্তর করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার 2 নং প্রশ্নের উত্তরটা আমরা একটু সবাই মিলেমিশে করি, কাজ দেখি আমরা এটা সমাধান করতে পারি কিনা। আমরা একটু সবাই মিলে চেষ্টা করি, দেখি তো। 2 নং প্রশ্নের উত্তরটা আমরা একটু করার চেষ্টা করি, হ্যাঁ। যারা যারা আমরা যুক্ত আছি, আমরা একটু 2 নং প্রশ্নের উত্তরটা করার চেষ্টা করি। কে কে পারি আমরা, কুইকলি ট্রাই করি। এখানে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে, আমাদের ভালো বিষয় জানা হবে বেশ কিছু, হ্যাঁ। বেশ কিছু বিষয় জানা হবে। জাস্ট একটু কমেন্ট করেন প্লিজ, দেখি এই প্রশ্নটার উত্তর আপনারা বা আমরা কে কে দিতে পারি। আচ্ছা, যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু 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 কমেন্ট করতে হবে বাবা। আচ্ছা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই তো, ওয়াও, ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখেন, আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি দা ফিউচার। ফিউচার হচ্ছে ধরা ছোঁয়া দেখা গোনা যায় না, আমরা জানি যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গোনা যায় না, সেটা সিঙ্গুলার। পিপল মানে জনগণ, জনগণ তো অনেক, একজন দুজন না, এটা হয়ে গেল প্লুরাল। ভিলেজেস মানে গ্রামগুলো, দিস ইজ অলসো প্লুরাল। বাংলাদেশ, বাংলাদেশ একটাই, এই যে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার প্লুরাল প্লুরাল সিঙ্গুলার অনেকগুলো যুক্ত আছে, বাট আমরা প্রথম প্রেপোজিশন আগেরটা নিব। তাহলে ফিউচার ইজ ডিপেন্ডেন্ট অন এডুকেশন। তাহলে বাংলাটা হচ্ছে বাংলাদেশের গ্রামের মানুষের ভবিষ্যৎ শিক্ষার উপরে নির্ভরশীল। মাশাআল্লাহ, ধন্যবাদ। এইবার আসেন 3 নাম্বার, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন, হ্যাঁ। দ্য খ্যাট, দ্য খ্যাট আন্ডার দ্য টেবল নিয়ার দ্য ডোর ইন দ্য লাইব্রেরি। তাহলে বাংলা আসতেছে কি দেখেন, লাইব্রেরির ভেতরে দরজার পাশে টেবিলের নিচের বিড়ালটা স্লিপিং। তাহলে বিড়াল তো একটাই, সেই অনুযায়ী যে খ্যাট বা ক্যাট অনুযায়ী আমরা এই জায়গাটাতে আনতেছি ইজ। ওকে ডিয়ার, পারা যাবে ইনশাল্লাহ। এখন আসেন, এখন আসেন আমরা 3 নাম্বার রুলে চলে যাই। এটাকে বলতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ একটা রুল। এই রুলটাকে সাধারণত ছোটবেলা থেকে আমাদেরকে দেখানো হয়, তবে এইখানে একটা জায়গায় আমাদের সাথে ফাঁকিবাজি করা হয়। হ্যাঁ, এখানে একটা জায়গায় আমাদের সাথে ফাঁকিবাজি করা হয়েছে, ওই ফাঁকিবাজিটা আমরা আজকে টের পাবো, হ্যাঁ। আচ্ছা, এই ফাঁকিবাজিটা আমরা আজকে টের পাবো। তো আসেন, রোল নাম্বার 3, ওয়েট। ওয়েট মানে কি বাবা? ওয়েট মানে হচ্ছে ওজন। ফিজিক্সের ভাষায় বললে অবশ্যই বলতে হবে ভর। টাইম সময়, ডিস্টেন্স দূরত্ব, মানি টাকা, স্পিড গতি। আমরা অনেকে টেম্পারেচার বলি, এটা হচ্ছে টেম্পারেচার, হ্যাঁ, এটা সাইলেন্ট থাকে, এটা সাইলেন্ট থাকে। টেম্পারেচার, টেম্পারেচার, ভলিউম তার মানে হচ্ছে আয়তন বা পরিমাণ। এগুলো যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এককভাবে একটা পরিমাণ বোঝায়, তখন সেটাকে গ্রামাটিক্যালি সিঙ্গুলার ধরতে হয়। বাট এটা যদি এককভাবে একটা পরিমাণ না বোঝায়, আলাদা আলাদা পরিমাণ বোঝায়, আলাদা আলাদা সংখ্যা বোঝায়, তাহলে কিন্তু গিট্টু লেগে যাবে ওখানে, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন 10 কেজি, 10 কেজি ইজ নট আ হ্যাভি ওয়েট। 10 কেজি খুব বেশি ওজন না। তো একটু খেয়াল করুন তো বাবা, 10 কেজি। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এটা কি আসলে 10 কেজি হবে, নাকি এটা আসলে 10 কেজিস হবে, নাকি এটা আসলে 10 কিলোগ্রাম হবে, নাকি এটা 10 কিলোগ্রামস হবে? দেখি, এই জায়গাতে কিন্তু দুর্দান্ত কিছু বিষয় জানার আছে, হ্যাঁ। আমি 1, 2, 3, 4 লিখলাম, হ্যাঁ। দেখি আমাদের কোন ভাই বোনেরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। জাস্ট জাস্ট একটু কমেন্ট করার চেষ্টা করেন, এখানে কোনটা হবে। is 1, 2, 3 or 4, which one is correct? 10 কেজি, 10 কেজিস,
10 কিলোগ্রাম, 10 kilograms, which one is correct? এইখানে একটা টুইস্ট আছে দেখি, ঠিক আছে? এই টুইস্টটা আমাদের কোন ভাই বোন ধরতে পারে, এটা মজার বিষয়, আমরা এখানে আলোচনা করি। দেখি আমাদের এটা কে কে ধরতে পারে। মফিদুল, সুইটি রানী, নুর ইসলাম ভাই, নুর আলম ভাই, হাসিব আমলা ভাই, আহমেদ সালেক ভাই সহ যারা যারা যুক্ত আছে অসংখ্য ধন্যবাদ। অনেকে আমাদের লাইভটা শেয়ার করে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে একটা মারাত্মক জিনিস শিখতে পারবেন, কমেন্ট করতে হবে, হ্যাঁ? কমেন্ট করেন দেখি এখানে কোনটা কারেক্ট, 10 কেজি নাকি 10 কেজিস? হ্যাঁ, 10 কিলোগ্রাম নাকি 10 kilograms, হুইচ ওয়ান ইজ কারেক্ট? এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে দেখেন। আমরা কেজিকে যখন সংক্ষেপে, মানে কিলোগ্রামকে যখন আমরা সংক্ষেপে কেজি লিখি, তখন এইটা ঠিক আছে, কারেক্ট। সংক্ষেপে লিখলে এর সাথে এস যোগ করা যাবে না, সো নাম্বার 2 ইজ রং। আর 10 যেহেতু লিখছেন, তাহলে এটা কিলোগ্রাম না, এটা কিলোগ্রামস হইতো, যেহেতু এস লেখা হয় নাই, সো এটাও রং। তাহলে কারেক্ট হচ্ছে 10 kilograms। তাহলে দেখেন 10 কিলোগ্রাম লিখলে এর সাথে একটা এস লিখতে হবে, কারণ আপনি ফুল ফর্মে লিখছেন। যদি শর্ট ফর্মে লেখেন তাহলে কেজির সাথে এস যোগ হবে না। বুঝতে পেরেছেন কিনা? এই জিনিসগুলো আমাদের কোনো সময় ব্যাখ্যা করা হয় না। তো এবার একটু খেয়াল করেন তো, যে 10 কেজি, 10 কেজি, তাহলে 10 কেজি একটা কি, 10 কেজি একটা পরিমাণ। হ্যাঁ, তো আমরা এখানে সিঙ্গুলার ভার্ব দিলাম। দেখেন 1000 মাইলস, 1000 মাইল, খাদিজা পারভিন, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন 1000 মাইল, এখানে কেন এস যোগ করলাম, কারণ মাইলটা আমরা ফুল ফর্মে লিখছি। এই যে দেখেন, মনে হবে এটা প্লুরাল, ভাইয়া ইজ লিখছেন কেন? ওই যে কিছু করার নাই, দূরত্ব, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, আয়তন, হ্যাঁ, এগুলোকে আমরা সিঙ্গুলার ধরে নিই। হ্যাঁ, যদি সেটা একক ভাবে কোনো পরিমাণ বোঝায়, আবার ছাড়া ছাড়া ভাবে বা আলাদা ভাবে যদি কোনো পরিমাণ বোঝায়, তখন কিন্তু এই কাজ করা যাইবে না বাবা, হ্যাঁ। ছাড়া ছাড়া ভাবে যদি বোঝায়, তখন এই কাজটা করা যাবে না। তাহলে এইবার আপনারা 25 নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, বলেন তো এই প্রশ্নটার উত্তর কি হতে পারে? কি হতে পারে? আচ্ছা, দেখেন, এই তো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ খাদিজা পারভিন, অসংখ্য ধন্যবাদ। 10 kilograms অথবা 10 কিলোস, দেখছেন ফুল ফর্মে লিখলে এস যোগ করা যায়। কিলোগ্রামকে কিলোজও বলা হয়, হ্যাঁ। আচ্ছা, অফ রাইস। অনেকে চিন্তা করতে পারে, ভাইয়া 10 কিলোগ্রাম বা 10 কেজি, এটা কি প্লুরাল হবে না? নো ভাইয়া, প্লুরাল হবে না। কজ কজ আমরা এই যে দেখে আসলাম, ওজন বা ভর, টাইম, দূরত্ব, টাকা, মানি বলতে এখানে অর্থ বোঝাচ্ছে, টাকা না, অর্থ। এগুলোকে আমরা সবসময় প্লুরাল ধরে নিই। হ্যাঁ, মানে এগুলো প্লুরাল হলেও সিঙ্গুলার ধরে নিই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এইবার 26 নাম্বার, এই প্রশ্নটার উত্তর কে বলতে পারবে? দেখি, 26 নাম্বার, এই প্রশ্নটার উত্তর কে বলতে পারবে? 26 নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা কে বলতে পারি, ট্রাই করি তো। মাশাআল্লাহ, হাবিবুর রহমান ভাই ইজ দেখছেন। হাবিবুর রহমান ভাই 3 নাম্বার ইজ দেখছিলেন, তাই না? এখন 26 নাম্বার কি হবে বলতে হবে। দেখি আমাদের মধ্যে কে কে পারি এই প্রশ্নটার উত্তর করতে। ঠিক আছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট, কিন্তু এইখানেই মজা দেখি। এতক্ষণ তো মানে নর্মাল দেখছেন, এবার অ্যাবনর্মালে চলে আসছে আমরা, বলতে হবে। দেখি কে পারি আমরা এটা। এটা আমাদের সবার পড়া উচিত, বুঝতে পারছেন? এটা পারা উচিত। ও মাশাআল্লাহ, অনেকে উত্তর লিখছেন, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, ওয়াও। আচ্ছা দেখেন, আগেও 10 কিলো ছিল বা 10 কেজি ছিল, এখানেও 10 কেজি আছে, তবে এইটার একক ভাবে কোনো ওজন বোঝায় নাই। যখন বলা হচ্ছে 10 কিলোস ড্যাশ প্লেসড ইন 10 সেপারেট ব্যাগস, 10টা আলাদা আলাদা ব্যাগে 10 কেজি করে রাখা হয়েছে। বাবার ব্যাগই তো 10টা আলাদা। তাহলে এইখানে দেখেন, সংখ্যা পরিমাণটা একক ভাবে কিছু বোঝায় নাই। হ্যাঁ, এই যে আমরা এখানে যেটা বলছিলাম আর কি, এরা যদি একক ভাবে কোনো পরিমাণ বোঝায়, এখানে তো একক ভাবে কোনো পরিমাণ বোঝায় নাই। যেহেতু মাননীয় স্পিকার একক ভাবে পরিমাণ বোঝায় নাই, তাহলে এখানে আমরা আর ধরতে বাধ্য। ওকে, এই যে আমি লিখে রেখেছি এখানে, 10 কেজির আলাদা ব্যাগে রাখা হয়েছে, অর্থাৎ 10টি পৃথক 10 কেজির ব্যাগ, তাই ভার্ব হবে আর বা প্লুরাল। ঠিক আছে, এখানে আর হয়ে গেছে। কেমন? কেমন? এইবার আপনারা বলেন তো, 27 নাম্বারটা কি হবে? নাম্বার সহ লিখতে পারলে বেটার হয়। ধন্যবাদ আরিফা সুলতানা, মিজানুর রহমান, রাকিব হাসান ভাই, খাদিজা পারভিন, রাকিবুল ভাই। আচ্ছা, একটু একটু চেষ্টা করি আমরা, আই হোপ সবাই পারবো আমরা, হ্যাঁ? এগুলো মনে হবে, এগুলো আপনার কাছে মাঝখানে মনে হয় আরে, তো বাচ্চাদের কোয়েশ্চেন, আমরা বুড়ি মানুষ, আমাকে কেন দিলেন, তাই না? আচ্ছা, আমি এরকম একটা বাক্য লিখে দেবো, ঠিক আছে, এরকম একটা বাক্য লিখে দিচ্ছি। তাহলে আমি বললাম $200। আচ্ছা, এখানে আসলে ডলারের সাথে এর যোগ হবে না, এটা এস হবে। $200, 200,
ও সরি, ডলারের সাথে যোগ হবে, সরি, $200। আচ্ছা, একটু খেয়াল করেন, আমি যদি এই পাশে লিখি যে 200 ডলার্স is enough for the ব্যাট। ধরুন আমি একটা ব্যাট কিনবো, আপনি জিজ্ঞেস করলেন ভাই ব্যাটের জন্য কত টাকা লাগবে, আমি বললাম ভাই $200 দিলে চলবে, বেশি টাকা লাগবে না, আমার হাতে টাকা দরকার নেই, $200 টাকা। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন, আমি যখন বললাম এই ব্যাটটার জন্য $200 যথেষ্ট, এই যে দেখেন $200কে জাস্ট আমরা একটা ব্যাটের জন্য ধরেছি, একটা ব্যাটের প্রাইস বা একটা ব্যাটের দাম। সো এইটাকে কিন্তু আমরা একক ধরে নিচ্ছি, একটা একক ভাবে বোঝানো হচ্ছে, তাই এইটার সিঙ্গুলার ধরে আমরা এখানে ইউজ দিয়েছি। কিন্তু যখন বলা হলো $200 লাইং অন দ্য ফ্লোর ইন ডিফারেন্ট স্পটস, এই ফ্লোরটার বিভিন্ন জায়গায় $200 সরানো আছে, ধরে নেন $10 বা $50 বা $20 কয়েকটা নোট আর কি। এগুলো এই রুমের এই কোনায় কয়েকটা, ওই কোনায় কয়েকটা, এখানে একটা, ওইখানে একটা, এইভাবে ছড়ানো ছিটানো আছে। ঠিক আছে, তার মানে দেখেন এখানে $200 বোঝানো হইতেছে, কিন্তু একসাথে একক ভাবে না, ছাড়া ছাড়া ভাবে বা আলাদা আলাদা ভাবে। যেহেতু ছাড়া ছাড়া বা আলাদা আলাদা, সো আপনাকে এই জায়গাটা নিতে হচ্ছে কি বাবা। আর বুঝতে পারছেন তো বিষয়টা? হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নিয়ম। এখন এই নিয়মটাতে আমাদের অনেক ভাই বোন আছেন যারা এই নিয়মটাতে ধরতে পারে না। হ্যাঁ, তারা অনেক সময় বিপদে পড়ে যায়। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। স্যার, কালোর উপরে লাল কালি দেখা যায় না। আচ্ছা বাবা, আমি আজকে লাল কালি ব্যবহার করছি, এরপর থেকে বিভিন্ন জায়গায় বুঝিয়েছে, তাই আর হবে। হ্যাঁ, আমি এরপর থেকে আপনাদেরকে ইনশাল্লাহ ডিফারেন্ট কালার দিয়ে দেখাবো। আচ্ছা, তো এইভাবে দেখেন তো, এইটা আমরা 28 নম্বর একটু বলার চেষ্টা করি। 28 নম্বর দেখেন, 10 liters of petrol enough to reach ঢাকা, ঢাকায় পৌঁছানোর জন্য 10 লিটার পেট্রোলই এনাফ। দেখেন এখানে কিন্তু পেট্রোলের একটা পরিমাণ বোঝাচ্ছে, ভলিউম বোঝাচ্ছে। ঠিক আছে, সো এইটা আমাদের বলার অপেক্ষা রাখে না, সিঙ্গুলার, সো ভালো হবে, তাহলে শেষ। ওকে, আচ্ছা এবার আসেন 4 নম্বরে। আমরা জানি এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আপনার সাথে ব্যাখ্যা করে দেব। ধরেন আমি বললাম আমি, তুমি ও সে, সম্মিলিত ভাবে কি হয় বাবা? সম্মিলিত ভাবে হয় আমরা। অথবা আমি যদি এভাবে বলি, আমি ও তুমি, আমি আর তুমি, তুমি আর আমি, অথবা আমি এবং সে, এইটাও সম্মিলিত ভাবে কি হয়? আমরা। আবার বরিশালের আমরা বললেন না, হ্যাঁ। আবার আমি যদি বলি তুমি ও সে, সম্মিলিত ভাবে কি হয়ে যায়? তোমরা। তারা বলি না কিন্তু আমরা, তোমরা। এরপর দেখেন তো, আমি যদি বলি সে ও তিনি, কারণ আমি বললাম রূপা এবং হিম, হ্যাঁ, সুমন এবং রাকিব, এটা কি হয়ে যাবে? তারা। তাহলে এবার দেখেন এটাই বলা হচ্ছে একাধিক সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট নাউন যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটা প্লুরাল হয়। কেন প্লুরাল হয়? এই যে রূপা একটা মেয়ের নাম, সুমি একটা মেয়ের নাম, রূপা এবং সুমি, সে এবং তিনি, এই যে দেখেন তো এই দুটো সম্মিলিত ভাবে কি বোঝাইতেছে? তারা বোঝাচ্ছে। সুতরাং এখানে রূপা অনুযায়ী আর বা সুমি অনুযায়ী আর আসে নাই, তারা সম্মিলিত ভাবে দে হয়েছিল বলে দে আর সেরেব্রাল। সেরেব্রাল মানে হইতেছে বাবা মেধাবী, সেরেব্রাল মানে হইতেছে মেধাবী। একইভাবে দেখেন আই, ইউ অ্যান্ড হি, আমি তুমি এবং সে, আমরা। আমি তুমি এবং সে মানে হচ্ছে আমরা, আর আমরা মানে হলো কি উই। তো উই অনুযায়ী ভার্ব কি আসবে? ওয়াজ নাকি ওয়ার? উই অনুযায়ী ওয়ার আসে, দিস ইজ ওয়াই এখানে ওয়ার বসে। ওকে, আরিফা সুলতানা বৈশাখী, আতাউর রহমান, খালিজা পারভিন, নজরুল ইসলাম ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ, মফিদুল ইসলাম। আচ্ছা এবার দেখেন সমজাতীয় একাধিক নাউন, আচ্ছা প্রোনাউনটা আমরা বাদ দিই, প্রোনাউন দরকার। সমজাতীয় একাধিক নাউন যখন আমরা দেখবো অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে তারা একক ধারণা বা বিষয়বস্তু নির্দেশ করতেছে, একই ধারণা বা বিষয়বস্তু নির্দেশ করতেছে, তখন সেটাকে সিঙ্গুলার ধরতে হবে। যেমন দেখেন সমজাতীয় হইতে হবে কিন্তু বাবা। এখন আমার অনেকে প্রশ্ন করতে পারেন যে দাদা, তাই সমজাতীয়টা কি জিনিস? বাবারে, সমজাতীয় মানে দুটো এক জাতীয় হইতে হবে। যেমন আমি এখানে লিখছি ব্রেড, এখানে লিখছি বাটার, এটা অনেকবার আসে চাকরি পরীক্ষায়। এখন বলেন তো, ব্রেড খাবার জিনিস, বাটার এটাও খাবার জিনিস, তাহলে ব্রেডও খাওয়া যায় বাটারও খাওয়া যায়, দুটোই যেহেতু খাওয়া যাচ্ছে, তার মানে দুটোই খাবার জিনিস। আর খাবার জিনিসটা সমজাতীয় হয়ে গেছে, এখন দুটো অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। এখন আমরা একটু আগে দেখে আসলাম রূপা অ্যান্ড সুমি, খেয়াল করেন, আমরা একটু আগের উদাহরণে দেখেছিলাম রূপা অ্যান্ড সুমি যখন বলছি, তো ওইখানে তো এরকম ছিল, এটাও ছিল থার্ড পার্সন,
এটা ছিল থার্ড পার্সন, দুটো মিলে আমরা দে লিখছিলাম। এখন প্রশ্ন হচ্ছে এইটাও তো থার্ড পার্সন, এটাও থার্ড পার্সন, কারণ আমরা জানি আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি আছেন যারা থার্ড পার্সন তারা। তাহলে আমরা এখানে কি দে ধরবো? নো। দেখেন এই দুটো আলাদা জিনিস, কিন্তু দুটো সম্মিলিত ভাবে একটা একক ধারণা দিচ্ছে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সকালের নাস্তা। তাহলে ব্রেড এবং বাটার এই দুটোকে আমি একসাথে সকালের নাস্তা বানাই দিচ্ছি, তার মানে একক জিনিস, তো এখানে ইউজ হয়ে গেল। বাট এটা যদি আলাদা আলাদা ভাবে কিছু বোঝায়, আলাদা আলাদা ভাবে যদি কিছু বোঝায়, সেক্ষেত্রে আপনাকে এটা প্লুরাল ধরতে হবে। কেমন? যেমন দেখেন, এখানে বলা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, এই দুটাও সমজাতীয় খাবারের জিনিস, কিন্তু পরের অংশে বলা হচ্ছে নট সেম ইন প্রাইস, দামের দিক থেকে এক না। এখন দেখেন বলা হচ্ছে রুটির দাম বাটারের দাম এক না। এখন আমরা কি একবারের জন্য বলছি রুটি আমি এবং বাটার এই দুটোকে আমি একসাথে ব্রেকফাস্টে খাবো, লাঞ্চে খাবো, নাকি আমি ডিনারে খাবো, নাকি সাপারে খাবো? আমি কিন্তু বলি নাই। তার মানে দুটোর আলাদা আলাদা ভাবে দাম বোঝানো হচ্ছে, একক ভাবে তাদেরকে আমরা একসাথে খাবো কিনা, একক ভাবে তাকে আমরা লাঞ্চ বানাবো কিনা, ডিনার বানাবো কিনা, কোনো কিছু বলে নেই। সো এটা প্লুরাল হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে প্লুরাল। আমি জানি না কতটুকু বুঝতে পারছেন, যতটুকু বুঝতে পারছেন আমরা ততটুকুই ভালোভাবে বুঝতে পারবো যদি আপনারা আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন যে না আপনি এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারছেন এবং সঠিক উত্তরটা করতে পারেন। তাহলে আসেন ওস্তাদ, খেলা হয়ে যাক। আচ্ছা, এই যে এখানে লেখা আছে ফাউল। ফাউল মানে হইতেছে মুরগির মাংস বা মুরগি জাতীয় প্রাণীর মাংস। ফাউল মানে হচ্ছে মুরগি জাতীয় প্রাণীর মাংস, অনেকে এটা জানে না। অনেকে মনে করে চিকেন মানে মনে হয় মুরগির মাংস, না। ফাউল মানে হচ্ছে মুরগি জাতীয়, মুরগি জাতীয় প্রাণীর মাংস। তাহলে এই যে দেখেন ফাউল, কিছু কিছু অঞ্চলে বলবে ডাল রে ডাউল, আর রাইসটা হলো চাউল, হ্যাঁ। তাহলে মজা করে আবার কোয়েন না যে ফাউল ডাউল এন্ড চাউল, চাল ডাল খিচুড়ি বললেন না কিন্তু, হ্যাঁ। ড্যাশ হিজ কমন লাঞ্চ, ড্যাশ হিজ কমন লাঞ্চ। তাহলে ওস্তাদ আমরা একটু ট্রাই করি, ঠিক আছে, আমরা একটু ট্রাই করি। বলেন তো এটা কোনটা কোনটা হবে? এটার উত্তরটা আসলে কি হওয়া উচিত? আসেন সবাই একটু মিলেমিশে এই কাজটা করি, দেখি আমরা পারি কিনা। কুইকলি চেষ্টা করবো আমরা। আমার দৃঢ় বিশ্বাস আমরা সবাই পারবো, এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা। আমরা একটু এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অনেকে চেষ্টা করতেছেন, আপনাদের চেষ্টাকে আসলে, আমাদের চেষ্টা দেখে আমাদের খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, ট্রাই করতেছেন, জাজাকাল্লাহ। আচ্ছা, এই তো। হ্যাঁ, অনেকে লিখছেন ওয়াজ, অনেকে লিখছেন ওয়ার। ওয়াজই লিখছেন সবাই, না? দেখেন এখানে বলা আছে মুরগির মাংস, ডাল এবং ভাত, এই তিনটা ছিল একটা মানুষের কমন লাঞ্চ। তাহলে তিনটা খাবার আলাদা হিসাবে কিন্তু দে হওয়া উচিত, বাট আমরা এটাকে ইট ধরবো। কেন ধরবো? কারণ তিনটাই সমজাতীয়, মানে তিনটা খাবার স্থানীয় বা খাবার জাত, খাবারের জাত, হ্যাঁ, একই জাতীয়, এবং তিনটা মিলে একক একটা ধারণা দিচ্ছে, সেই ধারণাটা কি? লাঞ্চ, দুপুরের খাবার। সো আমরা এটাকে সিঙ্গুলার ধরে ওয়াজ ধরে ফেলছি। ওকে, কেমন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই যে অনেকে ধরে ফেলছে। আচ্ছা, এবার দেখেন এই যে এই জায়গাটা থেকে, হ্যাঁ, এই রুল থেকে কিন্তু এই যে 48 বিসিএস এর প্রশ্ন আসছে। আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এই রুলটাকে আমরা তিনটা স্টার দিলে কম হয়ে যায়, এখানে হাজার হাজার স্টার দিতে পারেন চাইলে আপনি, হ্যাঁ, এত দেওয়ার দরকার নেই, চারটা পাঁচটা স্টার দিয়ে রাখেন। অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এই শব্দগুলো দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত হয়, আমাদের কাজ থাকে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব লেখা। হ্যাঁ, আমাদের কাজটা থাকবে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখতে হবে আমাদের। এখন অনেকে বলে আমার যে ভাই এগুলো আসলে লাভটা কি, মানে এটা কেন লিখি আমরা? হ্যাঁ, এটার কি কোনো বিশেষ কারণ আছে? আসেন বিশেষ কারণটা আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে। ধরেন আমি একটা বাক্য লিখলাম, হ্যাঁ, এরকম যে রানা ও রাকিব, রানা ও রাকিব মিমের বাসায়, মিমের বাসায় চুরি করেছে। আচ্ছা, এই বাক্যটাতে আপনারা বলেন তো, এই বাক্যটাতে চোর আপনার কাছে বেশি কারে মনে হয়? রানা বড় চোর, নাকি রাকিব বড় চোর? প্রথম বাক্যে চোর কেটা, কে বড় চোর? হ্যাঁ, এটা একটু বলার চেষ্টা করি। দুই নাম্বার বাক্য দেখেন, আমি যদি বলি রানা রাকিবকে নিয়ে, রানা রাকিবকে নিয়ে মিমের বাসায়, মিমের বাসায় চুরি করেছে। আচ্ছা, এখন একটু দেখেন তো বাবা, প্রথম বাক্যে দুইজন চোর, চোরের মধ্যে কোন চোরটা বড় চোর আর কোনটা ছোট চোর?
আর দ্বিতীয় বাক্যে কে বড় চোর কে ছোট চোর, যদি এটা বলতে পারেন তাইলে আপনারা এই শব্দগুলোর প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। যেমন অনেকে বলে যে ভাইয়া অ্যাজ ওয়েল অ্যাজ মানে তো এবং, অ্যান্ড মানে তো এবং, তাহলে আমি কেমনে বুঝবো কোনটার কাজ কি বা কোনটার পার্থক্যটা কি? ঠিক আছে। আচ্ছা, এইটা একটু আপনারা নিজেরা বলার চেষ্টা করতে দেখি পারেন কিনা কুইকলি। হ্যাঁ, আচ্ছা, এইটা একটু আপনারা নিজেরা বলার চেষ্টা করেন, আমরা দেখি আপনারা পারেন কিনা। হ্যাঁ, হারিয়া, দেখা যাক কে পারে। আচ্ছা দেখেন, আমরা যখন বলতেছি রানা ও রাকিব দুইজন মিলা মিমের বাসায় চুরি করছে, তার মানে রানা যেমন চোর, রাকিব ওই রকম চোর, দুইজনেই 50-50, মানে দুইজন মিললে 100% চোর। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের এই যে রানা ভাই, এ রানা, রানা তুমি কনে গেলা, এই রানা হইলো 50% চোর, রাকিব হইলো 50% চোর, দুইজনেই যখন সমান সমান চোর, এটা হয়ে গেছে অ্যান্ড। কিন্তু আমি যখন বললাম, রাকিব নামের এক ভাই বলতেছে রানা বড় চোর আর আমি ছোট, আমি যখন বললাম যে রানা রাকিব রে নিয়ে মিমের বাসায় চুরি করছে, তার মানে রাকিব মালটা নিরীহ, লোকটা নিরীহ, সে আসলে চুরি চামারি করতে চায় না। কিন্তু রানা যেহেতু রিকোয়েস্ট করছে, বন্ধু মানুষ কি করবে, তাহলে এখানে চোরের দায়ে যদি রাকিব রে সাজা দেন সর্বোচ্চ 10% তার দোষ আছে, কারণ সে সঙ্গ দিচ্ছে। এখানে বড় চোর কোনটা, লালডা না কালাডা? এই যে রানা হলো আমাদের এখানে 90% চোর। অর্থাৎ দুইজনকেই আপনি অ্যাড করবেন, দুজনকে যখন অ্যাড করবেন, দুজনকে অ্যাড করার পরে আপনি দেখবেন যার গুরুত্ব বেশি, যদি এরকম কোন একটা আসে, সেক্ষেত্রে আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, এই যেখানে যত যত ফ্রেজ গুলো দেখতে পাচ্ছেন এদেরকে দিয়ে যুক্ত করতে হবে। আর দুইজনকে তিনজনকে যখন অ্যাড করতেছেন বাট সবাই সমান, তখন আপনাকে অ্যান্ড দিয়ে যোগ করতে হবে। আশা করি আজকের পর ওই যে যারা টেনশনে থাকেন, যারা টেনশনে থাকেন যে ভাই অ্যান্ড এবং অ্যাজ ওয়েল এজ এর মধ্যে পার্থক্য আছে কিনা, আই হোপ আজকের ক্লাসের পরে, মানে এটা দেখার পরে আপনি অ্যান্ড এবং অ্যাজ ওয়েল এজ এর পার্থক্যটা বুঝতে পারছেন। এটা আপনার কাছে ছোট মনে হলেও খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস এন্ড ট্রিক্স জানতে পারবেন। ওকে, তাহলে আসেন আমরা এবার 4 নং প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি। আসেন আমরা একটু 4 নং প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি, দেখি আমরা কে কে পারি। 4 নং প্রশ্নের উত্তর কে কে আমরা করতে পারি, একটু কুইকলি চেষ্টা করি। আচ্ছা, থ্যাংক ইউ, অনেকে ট্রাই করতেছে। তো এইখানে আপনাদেরকে আরেকটা বিষয় জানতে হবে। আমরা জানি, দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পোলাপাইন কিভাবে মাঝে মাঝে বিপদে পড়ে যায়। যে অ্যাক্টিভ ভয়েসে, রোল নাম্বার 1, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি করতে হয়। অন্যদিকে হ্যাভ, হ্যাজ, হ্যাভ, এরপরে যদি ভার্ব থাকে ভি3 হয়। তো এইখানে বাবা দেয়াই আছে ট্রাইড, ট্রাইডটা কি, ট্রাইডটা হইতেছে ভি3। যেহেতু ট্রাইড ভি3 দেওয়া আছে, হ্যাঁ, এবং এটা অ্যাক্টিভ ভয়েস, আপনি চাইলেও আর এম ইজ আর ওয়াজ আর নিতে পারবেন না, তাহলে ওয়াজ এবং ওয়ার এর আগে কাটতে হবে, কারণ এগুলো থাকলে আইএনজি যোগ হবে। এবার হি অ্যালং উইথ আই, যে হি হলো প্রথম সাবজেক্ট, আই হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলো দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাইলে আমাদের হি অনুযায়ী এখানে লিখতে হবে হ্যাজ। এই তো মাশাআল্লাহ, অনেকে উত্তর লিখে দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাআল্লাহ। ঠিক আছে, ডান, এই যে অনেকে উত্তর লিখে দিচ্ছে দেখছেন। তো এইটা আর কি খুব বেশি কঠিন নাকি? তাই হ্যাঁ, এই রুলের মতোই আমাদের আরেকটা রুল আছে, রুল নাম্বার 7। হ্যাঁ, এই জায়গা থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসছে বাংলাদেশের চাকরির পরীক্ষাগুলোতে অ্যাডমিশনে, মিনিমাম এই জায়গা থেকে 2 থেকে 400 বার কোশ্চেন আসছে। সেটা হচ্ছে আপনি যদি কখনো নট অনলি বাট অলসো, অথবা নট ডট ডট বাট বাট, যেমন নট অনলি রানা বাট অলসো রূপা, এরকম না থেকে থাকতে পারে নট রানা বাট রূপা। এরপরে আইদার অর, নাইদার নর, ওয়েদার অর, অথবা শুধু অর, যেমন এক্স অর ওয়াই। এগুলো দ্বারা যদি 2টা সাবজেক্ট যুক্ত থাকে, সেক্ষেত্রে সবসময় দ্বিতীয় সাবজেক্ট অথবা ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখতে হয়। যেমন নট অনলি আই বাট অলসো হি, এখানে আই ছিল প্রথম সাবজেক্ট, হি ছিল দ্বিতীয় সাবজেক্ট। তাহলে এই যে নট অনলি এবং বাট অলসো আছে, আমরা দ্বিতীয় সাবজেক্ট হি অনুযায়ী ইজ লিখে ফেলছি। কেমন? ধন্যবাদ বৈশাখী, খাদিজা পারভিন, আতাউর রহমান ভাই এবং মফতুল ভাইকে। আচ্ছা, তাহলে এবার দেখেন তো 5 নাম্বার, নট অনলি আই বাট অলসো হি ট্রাইড, এখানেও কিন্তু ওই যে সেম ঘটনা, ভি3 আসছে। যেহেতু ভি3 আসছে, আমি যার নেওয়া যাবে না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা অ্যামিজার ওয়াজার এগুলো করতে পারবো। তাহলে এবার সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে,
এই অনুযায়ী হয়। হ্যাঁ, সি কারেক্ট, ডি কাটা। ঠিক আছে, সি কারেক্ট, ডি কাটা। এই হচ্ছে ঘটনা। আমরা অনেক সময় করি কি, আমরা এটা বুঝি না। আমরা না বুঝতে পারে আমরা খুব প্যারেশানটা করে যাই যে ভাই এটা কি হলো কি হলো কি হলো, ধরতে পারি না আর কি। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ রুল। তো আমরা আসলে সবগুলো রুল আর আজকে আলোচনা করছি না। হ্যাঁ, আমাদের জাস্ট আজকে একটা শর্ট ক্লাস ছিল আর কি। আমাদের আজকে ক্লাসটা একটা শর্ট ক্লাস ছিল। আচ্ছা, আপনাদের সাথে তারপরেও আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলি। আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আচ্ছা, একটা রুল দেখায় নিয়ে কথা বলে আপনাদের সাথে। হ্যাঁ, 14 নম্বর একটা ইম্পর্টেন্ট রুল আপনাদের সাথে আলোচনা করি। আ নাম্বার অফ। হ্যাঁ, আ নাম্বার অফ মানে হচ্ছে অনেক। অনেক সংখ্যক। অনেক সংখ্যক। আর দা নাম্বার অফ, দা নাম্বার অফ মানে হলো সংখ্যা। তাহলে খেয়াল করেন, আ নাম্বার অফ মানে হচ্ছে অনেক সংখ্যক বা প্রচুর। হ্যাঁ, আ নাম্বার অফ এর পরে নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল হয়, বাট দা নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার হয়। খেয়াল করেন, আ নাম্বার অফ স্টুডেন্টস মানে হচ্ছে অসংখ্য ছাত্রছাত্রী। বাংলা হলো অসংখ্য ছাত্রছাত্রী। হ্যাভ ফেইল ইন ইংলিশ, এই যে দেখেন এরপরে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল। ইংরেজিতে, ইংরেজিতে ফেইল করেছে। আমরা অকৃতকার্য হয়েছে বলতে পারতাম, আমি ইংরেজি বাংলা মিলে ফেইল করেছে। আর এইখানে আমরা যখন বলতেছি উম্মে সুমাইয়া লাবণী, আচ্ছা আচ্ছা, আনলক ইংলিশ। আচ্ছা দেখেন, দ্য নাম্বার অফ স্টুডেন্টস এর বাংলা হলো ছাত্রছাত্রীর সংখ্যা। খেয়াল করছেন, ছাত্র ছাত্রীদের সংখ্যা। তাহলে ছাত্র ছাত্রীদের সংখ্যা, ছাত্রছাত্রী না কিন্তু, এইটা কিন্তু সিঙ্গুলার। আমরা জানি সংখ্যা পরিমাণে সিঙ্গুলার ধরা হয়, তাই এখানে হয়ে গেছে ইজ ইনক্রিজিং। তাহলে এই বাংলা হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করেন, ছাত্র ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে। ওকে ডিয়ার। আহ তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকের ক্লাসটা একটা শর্ট ক্লাস ছিল আর কি, আমরা খুব বেশি কথা বললাম না। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। তো ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আগামীকাল সম্ভবত ম্যাথ বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে আর কি। তো আপনারা আগামীকাল সন্ধ্যা 7টা থেকে 7:30টায় আমাদের এই পেজটাতে চোখ রাখেন। আর যারা স্পেশালি 49তম এবং 50তম বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করেছেন, আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এখানে ইংরেজির ক্লাসগুলোতে আপনারা আমাকে পাবেন। আর বাকি যে সাবজেক্ট গুলো, প্রত্যেকটা সাবজেক্টে ইনশাল্লাহ আপনারা মানে বাংলাদেশের টপ লেভেলের টিচারদেরকেই পাবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।